সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের আজকের লেকচারে আমরা আলোচনা করব অধ্যায় 2 এর অনেক গুরুত্বপূর্ণ একটি টপিকস সি শার্প প্রোগ্রামিং ভেরিয়েবল নিয়ে। আসলে এই টপিকসটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টপিকস, কেননা আমরা যদি এই ভেরিয়েবলের কনসেপ্টটা ক্লিয়ারভাবে বুঝতে না পারি তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় প্রোগ্রামিং করতেও অসুবিধা হবে। তো খেয়াল করো, আমরা শুরুতেই জানবো ভেরিয়েবলটা আসলে কী। লক্ষ্য করো, এই ভেরিয়েবল হচ্ছে কম্পিউটারে নির্ধারিত একটি ফাঁকা জায়গা যেখানে বিভিন্ন ধরনের মান বা ভ্যালুকে আমরা জমা করে রাখতে পারি। যেমন একটি যদি এক্সাম্পল খেয়াল করি যে a = 10, এখানে a হচ্ছে একটি ভেরিয়েবল এবং 10 হচ্ছে একটি মান বা ভ্যালু যা a এর মধ্যে জমা রয়েছে। অর্থাৎ এখানে বিষয়টি খেয়াল করো, আমরা লিখেছি a = 10, এই 10 মানটা কিন্তু এখানে এই a এর ভিতরে জমা রয়েছে, তাহলে এই a টা হচ্ছে এখানে ভেরিয়েবলের নাম। তো এই কথাটি কিন্তু এখানে লেখা হয়েছে যে ভেরিয়েবল হচ্ছে কম্পিউটারে নির্ধারিত একটি ফাঁকা জায়গা যেখানে বিভিন্ন ধরনের মান বা ভ্যালুকে আমরা জমা করে রাখতে পারি, যেমন a = 10। তো আশা করি এই ভেরিয়েবলটা কি সেটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো এখন আমরা আলোচনা করব সি শার্পে এই ভেরিয়েবল ডিফাইন বা ইনিশিয়ালাইজেশন পদ্ধতি নিয়ে। তো লক্ষ্য করো, সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন পদ্ধতি অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলোর মতোই। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই এই সি শার্প প্রোগ্রামিংয়েও সমতা চিহ্নের মাধ্যমে ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করা হয়, যেখানে এই সমতা চিহ্নের বামে থাকে ভেরিয়েবলের নাম এবং সমতা চিহ্নের ডান পাশে থাকবে ভেরিয়েবলের মান। তো খেয়াল করো, এই ভেরিয়েবল ঘোষণা করে একটি সিনট্যাক্স দেখলে বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। যদিও আমি কিন্তু শুরুতে এই ভেরিয়েবলের একটি এক্সাম্পল দিয়েছি। তো সিনট্যাক্সটি একটু খেয়াল করো, এখানে শুরুতে রয়েছে ডাটা টাইপ। তো তুমি যখন একটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবা তার পূর্বে অবশ্যই এই ডাটা টাইপকে ডিক্লেয়ার করতে হবে। তো ডাটা টাইপের পরে আমাদের অবশ্যই একটি ভেরিয়েবলের নাম দিতে হবে এবং ইকুয়াল দিয়ে ওই ভেরিয়েবলের একটি ভ্যালুকে আমরা অ্যাসাইন করতে পারি। তো এখানে একটা বিষয় খেয়াল করো, ভেরিয়েবলের যে ভ্যালু আছে সেটিকে যে আমাদের অ্যাসাইন করতেই হবে এরকম কিন্তু নিয়ম নাই। তো আমি এখানে ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন নাও করতে পারি বা ডিক্লেয়ার নাও করতে পারি। তো সর্বশেষ আমাদের অবশ্যই একটি সেমিকোলন ব্যবহার করতে হবে। তো এখন আমরা একটি এক্সাম্পল দেখব, আর এই এক্সাম্পলটি দেখলে তোমরা বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। তো খেয়াল করো, এখানে ডাটা টাইপ হিসেবে দেখো আমরা ইন্টিজারকে ইউজ করেছি, কারণ আমরা জানি যে ইন্টিজার হচ্ছে একটি ডাটা টাইপ। এছাড়া রয়েছে ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এই প্রত্যেকটাই হচ্ছে ডাটা টাইপ। আর এই ডাটা টাইপ কনসেপ্টটা আমরা কিন্তু অলরেডি তৃতীয় সেমিস্টারে যে প্রোগ্রামিং এসেনশিয়াল সাবজেক্ট ছিল সেখান থেকেই নিয়েছি। তবুও তোমাদের এই সাবজেক্টেও তৃতীয় অধ্যায়ে এই ডাটা টাইপ কনসেপ্টটা রয়েছে। তো যাই হোক, এখানে খেয়াল করো আমরা ডাটা টাইপ হিসেবে লিখেছি ইন্টিজার বা INT। তো আমরা সিনট্যাক্স থেকে দেখতেছি যে তারপরে রয়েছে এখানে ভেরিয়েবল নেম। তো দেখো এখানে ভেরিয়েবলের নাম হিসেবে আমরা a লিখেছি। তো এখানে ভেরিয়েবলের নাম হিসেবে তুমি যে কোনো কিছু লিখতে পারো, সমস্যা নাই। ABCD XYZ বা তোমার নামও লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তারপরে খেয়াল করো, যেহেতু আমরা লাস্টে লিখেছি এখানে ভ্যালু, তো দেখো আমরা ইকুয়ালের পরে ভ্যালু হিসেবে এখানে 10 লিখে দিছি। অর্থাৎ এই 10টা এই a নামক ভেরিয়েবলের ভিতরে জমা রয়েছে। তো সর্বশেষ আমরা অবশ্যই একটি সেমিকোলন ব্যবহার করব। তো খেয়াল করো, এখানে আমরা লিখে দিছি যে সমতা চিহ্নের বাম পাশে রয়েছে a, অর্থাৎ এই ইকুয়ালটাকে আমরা সমতা চিহ্ন বলতেছি। তো এই সমতা চিহ্নের বাম পাশে রয়েছে a যা ভেরিয়েবলের নাম এবং সমতা চিহ্নের ডান পাশে রয়েছে 10 যা এই ভেরিয়েবলের মান, অর্থাৎ এই 10 মানটা এই a এর ভিতরে জমা রয়েছে। এখন আমরা আলোচনা করব ভেরিয়েবলের স্কোপ নিয়ে। তো খেয়াল করো, এই ভেরিয়েবলের স্কোপকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বা ভেরিয়েবলের স্কোপ রয়েছে দুই ধরনের। তার একটি রয়েছে লোকাল ভেরিয়েবল। তো আমরা শুরুতেই আলোচনা করব এই লোকাল ভেরিয়েবল নিয়ে। আসলে লোকাল ভেরিয়েবলটা কি? খেয়াল করো, যে সকল ভেরিয়েবলের কার্যকারিতা একটা নির্দিষ্ট ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যাকে বিভিন্ন ফাংশনে ব্যবহার করা যায় না, তাকে বলবো আমরা লোকাল ভেরিয়েবল। তো এই লোকাল ভেরিয়েবলকে যদি আমরা বাস্তব জীবনের সাথে একটু কম্পেয়ার করি তাহলে হয়তো বা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। তো খেয়াল করো, আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো গ্রাম বা শহরে বসবাস করে থাকি। তো ধরো আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি বা যে গ্রামে বসবাস করি, আমি কিন্তু সেই গ্রামের লোকাল বা স্থায়ী বাসিন্দা। তো যেহেতু আমি নির্দিষ্ট একটি গ্রামের স্থায়ী বাসিন্দা, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু ওই গ্রাম ব্যতীত অন্য কোনো গ্রামে গিয়ে গ্যাদারিং করতে পারবো না। অর্থাৎ আমি কিন্তু আমার ওই এরিয়ার মধ্যে বা আমার এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকব। তো এই লোকাল ভেরিয়েবলটা ওই একই অর্থে ব্যবহার করতেছে যে সকল ভেরিয়েবলের কার্যকারিতা একটা নির্দিষ্ট ফাংশন বা একটি নির্দিষ্ট জায়গা জুড়ে সীমাবদ্ধ থাকে, যাকে অন্য কোনো ফাংশন বা জায়গায় ব্যবহার করা যায় না, তাকেই মূলত লোকাল ভেরিয়েবল বলে।
তো এই লোকাল ভেরিয়েবলের একটি এক্সাম্পল দেখলে বিষয়টি তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। যেমন আমি এখানে লিখেছি বাংলাদেশ। তো খেয়াল করো এখানে বাংলাদেশ কিন্তু একটি ফাংশনের নাম, যেহেতু আমরা বাংলাদেশের পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করেছি। তো এখানে একটা বিষয় খেয়াল করবা, প্রত্যেকটি ফাংশনই শুরু হয় ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ থাকলে সেটিকে আমরা মূলত ফাংশন বা মেথড বলবো। তো দেখো এই বাংলাদেশ যেহেতু একটি ফাংশন, তো এই বাংলাদেশের ভিতরে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার এ নামে। তো এই ইন্টিজার এটা কিন্তু এই বাংলাদেশ ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ, এটিকে কিন্তু আমরা অন্য কোনো ফাংশনের মধ্যে আর ব্যবহার করতে পারবো না, কারণ এই ফাংশনের মূল বডি শুরু হয়েছে এখানে আর এই ফাংশনের বডি শেষ হয়েছে এই লাস্ট সেকেন্ড ব্র্যাকেটে। তা আশা করি লোকাল ভেরিয়েবল কি সেটি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা আলোচনা করব গ্লোবাল ভেরিয়েবল নিয়ে। আসলে যে সকল ভেরিয়েবলের কার্যকারিতা একটা নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে একে বিভিন্ন ফাংশনে ব্যবহার করা যায়, তাকেই বলবো আমরা মূলত গ্লোবাল ভেরিয়েবল। অর্থাৎ গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে এর কার্যকারিতা একটি নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট এলাকা জুড়ে থাকবে না। এই গ্লোবাল ভেরিয়েবলকে আমরা সব জায়গায় বা সব স্থানেই ব্যবহার করতে পারবো। তো এই গ্লোবাল ভেরিয়েবলেরও একটি এক্সাম্পল দেখলে তোমরা বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। তো খেয়াল করো আমি এখানে শুরুতেই একটি ডাটা টাইপ নিয়ে 3টি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যে ইন্টিজার এ বি সি। তো তারপরে আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করেছি বাংলাদেশ নামে। তো অবশ্যই এই ফাংশনের শুরু এবং শেষ থাকবে বা এই ফাংশনের একটি বডি থাকবে। তো দেখো আমরা যেহেতু এই ভেরিয়েবলকে এই ফাংশনের বাহিরে ডিক্লেয়ার করেছি, তাহলে অবশ্যই এই ভেরিয়েবলগুলা এই বাংলাদেশ ফাংশনে আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা যদি এই সেকেন্ড ব্র্যাকেটের পরে নতুন করে আরও একটি ফাংশন তৈরি করি, সেই ফাংশনে কিন্তু এই ইন্টিজার এবিসিকে ব্যবহার করতে পারবো। এছাড়া তারপরে যদি আমরা আরও কোনো ফাংশন তৈরি করি, সেই ফাংশনের মধ্যেও এই ভেরিয়েবলগুলোকে ব্যবহার করতে পারবো, যেহেতু এই ভেরিয়েবলগুলো আমরা গ্লোবালভাবে ডিক্লেয়ার করেছি ফাংশনের বাহিরে। আর অপরদিকে এই লোকালটা এখন খেয়াল করো, এই লোকালের মধ্যে কিন্তু আমরা যে বাংলাদেশ নামক ফাংশনটি তৈরি করেছিলাম বা মেথডটি তৈরি করেছিলাম, সেই ফাংশনের বডির মধ্যে কিন্তু আমরা এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি। তো আশা করি গ্লোবাল ভেরিয়েবল কী আর লোকাল ভেরিয়েবল কী সেটি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল মূলত আমাদের আজকের লেকচার। তো খেয়াল করো এই লেকচার থেকে পরীক্ষায় যেভাবে কোশ্চেনগুলো আসতে পারে, বলতে পারে ভেরিয়েবল কী, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যার কারণে আমি ডান পাশে 3 স্টার দিয়ে রেখেছি। এছাড়া খেয়াল করো পরীক্ষায় আসতে পারে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য লেখো। তো যেহেতু তোমরা সংজ্ঞা পারো এবং এর সাথে একটি করে এক্সাম্পল পারো, তাহলে সেই ক্ষেত্রে এই লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে অলরেডি 2টি পার্থক্য কিন্তু তোমরা লিখতে পারবা। তো এই ছিল মূলত আজকের লেকচার। আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।